দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। পাটকে বলা হয় সোনালী আঁশ, ইতিহাস, ঐতিহ্য আর অর্থনীতির চালিকা শক্তি। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় আর রপ্তানিতে প্রথম। পাটের পাতা থেকে শেকড় পর্যন্ত সব কিছু যেমন ব্যবহার উপযোগী, তেমনি পাটের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাঠ পর্যায়ে দুর্নীতিতে নিমজ্জিত। ভাবছেন কিভাবে? চলুন ঘুরে আসি প্রথমেই মানিকগঞ্জে কেস স্টাডি হিসাবে। ক্রাইম ওয়াচ টিমের যাত্রা এবার মানিকগঞ্জের দিকে, কারণ যে কটি জেলায় পাট উৎপাদন বেশি হয় তার একটি এই মানিকগঞ্জ। 11 এপ্রিল সাভার ধামরাই পার হয়ে আমরা পৌঁছাই জেলার সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামে। এই গ্রামের চান্দু গাইন 5 বছর হলো 3 বিঘা জমিতে পাট চাষ করছেন। পাট অধিদপ্তর থেকে বীজ কিংবা সার পাননি তিনি, এমন দাবি চান্দু গাইনের। তার সাথে সুর মেলালেন একই গ্রামের আরেক কৃষক ওসমান গনি। পাটের বীজ এবং সার পান নাই? না আমি না এটা বাইরে থেকে কিনছি তা না। ট্রেনিংও পান নাই? না। পাটের বীজও পান না? না। সারও পান না? না না এই বছরে কিছুই পাইনি, এবছরে কিছুই পাইনি। ওটা হয়তো কিছু পাইছে কি না, কিছু কিছু লোক হয়তো শুনছি যে হয়তো ধানের বীজ পাইছে, হয়তো কিছু সার পাইছে, কিন্তু আমি এবছরে পাইনি কিছু। সদর উপজেলা থেকে এবার আমরা পাশের উপজেলা সিংগাইরের দিকে যেতে চাই। পাট অধিদপ্তরের তথ্য মতে এই উপজেলায় 2400 বিঘা জমিতে পাট চাষ হয়। তথ্যের জন্য আমরা পৌঁছালাম উপজেলা পাট কর্মকর্তার কার্যালয়ে। মাসুদ রানা কার্যালয়ে নেই, তিনি পাশের ইউনিয়নে বীজ বন্টন করতে গিয়েছেন। ক্রাইম ওয়াচ টিম এই কার্যালয়ের সহকারী মনিকা রানীর কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে। না ওগুলো সব এই মৌসুমে যেসব কৃষককে পাটের বীজ দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্র সহ তাদের নামের তালিকা পাই আমরা। সেই তালিকা ধরে আসিফ নামের একজন কৃষককে ফোন দিই আমরা। আপনার নাম কি? আমার নাম সালাউদ্দিন। আসিফ তো ভাই আমার ফ্যামিলির কেউ না। তবে এই নাম্বারটি আসিফের নয়, জানান অপর প্রান্তের ব্যক্তি। পরিচয় দেন সিংগাইরের চান্দহর ইউনিয়নের মেম্বার হিসেবে, তার নাম সালাউদ্দিন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, মেম্বার চান্দর ইউনিয়ন পরিষদ 2 নং ওয়ার্ড। এবার এই তালিকা ধরে আরেক কৃষক শহীদুল ইসলামকে ফোন করি আমরা। শহীদুলের ফোন ধরেন সালাউদ্দিন মেম্বারের ছোট ভাই মামুন। শহীদুল ইসলাম পিতা ইসমাইল। হ্যাঁ, উনি কি করেন? এক শহীদুল তো স্যার আছে, ও প্রবাসে বর্তমানে। কোথায়? বিদেশ থাকে। বিদেশ থাকে শহীদুল ইসলাম। ইপি ব্যাপারী নামের অন্য আরেকজন কৃষকের ফোন নাম্বারেও তাকে পাওয়া যায়নি। ইতি ব্যাপারে বাবার নাম কি সবুর আলী? হ্যাঁ, সবুর আলী। হ্যাঁ স্যার, হ্যাঁ আছে। উনি কি করেন? ও হলো ওই হাটে হাটে গরু ব্যবসা করে। ইপি না? ইপি কার নাম ভাই? ইপি ব্যাপারী ইপি? আমার নাম মামুন হোসেন। আপনি কি সালাউদ্দিন মেম্বারের ছোট ভাই? হ্যাঁ, আমি সালাউদ্দিন মেম্বারের ছোট ভাই। কার্যালয়ের ভেতরে যখন আমরা এরকম গোজামিল পাচ্ছিলাম, তখন বাইরে দাঁড়ানো চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের হারেস মোল্লা জানালেন তালিকায় নাম ও মোবাইল ফোন নাম্বার দেওয়া কেউই কৃষক নয়। ভাই এটির একটা মানে আপনার ধরে দেখেন এগো 1 ফুটও জমা জমি নাই। এমন তথ্য আসলে কতটুকু সত্য সেটি নিশ্চিত হওয়ার জন্য এবার ক্রাইম ওয়াচ টিমের যাত্রা সিংগাই সদর থেকে চান্দহর ইউনিয়নের দিকে। 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই চান্দহর বাজার। এই দোকান সেই দোকান খুঁজে আমরা মামুনের দোকানের সন্ধান পেলাম। দোকানে সালাউদ্দিন মেম্বার ও তার ছোট ভাই মামুনকে পাওয়া যায়নি। মামুন সাহেব কি করে? ওনার মূল কাজ কি? ব্যবসা। উনি কই গেছে? মানিকগঞ্জ। এই দোকান থেকে বের হওয়ার পথেই স্থানীয়রা জানালেন যাদের কৃষক সাজিয়ে পাটের বীজ দেওয়া হয়েছে তারা কেউ কৃষক নয়। এই যে আসিফ না, তারপরে হলো এই যে ইপি ব্যাপারী,
কৃষি করে না। হ্যাঁ না, এটা কৃষি না, এটা কৃষি কাজ করে না। এবার আমরা ইপি ব্যাপারীর সন্ধানে। চান্দোহর বাজার পার হয়ে দক্ষিণে যেতেই মাধবপুর মূল রাস্তার পাশে ইপি ব্যাপারীর বাড়ি। ইপি ব্যাপারীকে বাড়িতে পাওয়া যায়নি। কথা হয় তার মা রহিমা বেগমের সাথে। তিনি জানান তার ছেলে দিনমজুর, যখন যে কাজ পায় তখন তা করে। তাদের কোনো কৃষি জমি নেই, এমনকি তার ছেলেও কৃষিকাজ করে না। আপনার ছেলে পাটের বীজ আনছে, সার আনছে, কিচ্ছু আনে নাই, তো কৃষি জমি নাই। না বাজান, পাটের বীজ তো না না না, এগুলি আমরা কোনোদিনও শিখতে যাই। এই ছবিগুলি আমার পুলার এইটা নিচে মেম্বার। ছেলে তো কৃষি কাজ করে না। না না না, আমার ছেলে এইসব আনেও নাই। আপনিও করেন না? না না না, আমিও করি না বাজান। এবার বাড়ি আসেন ইপি ব্যাপারীর স্ত্রী আমেনা বেগম। কয়েক মিনিটের মধ্যে এই বাড়িতে চলে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন। অথচ তার ভাগ্নে রনি বলেছিল তিনি সিঙ্গাইরে গেছেন। এই মেম্বারের উপস্থিতিতেই ইপি ব্যাপারীর স্ত্রী জানালেন তারা পাটের বীজ পাননি, এমনকি তাদের কোনো কৃষি জমিই নেই। না, আমাকে কিচ্ছু নাই। তাহলে আপনি পাটের বীজ এনে কি করছেন? আমরা আনিনি। আমরা অপেক্ষা করি ইপি ব্যাপারীর জন্য। কিছুক্ষণ পর বাড়ি আসলেন তিনি, জানালেন তার কোনো কৃষি জমি নেই, পাটের বীজ নেওয়ার প্রশ্নই আসে না। আপনি বীজ এবং সার এগুলি কিছুই পান না? স্যার আমি পাইনি, আমি কেন বলবো? মানে আপনার কৃষি জমি তো না না না, এখন স্যার আমি পাইনি। আমার কাছে জিজ্ঞেস করেন, আর অত এলাকায় জিজ্ঞেস করেন আমাদের জমি আছে কিনা। ক্রাইম ওয়াচ টিম চলে আসার সময় আবারও আমাদের সামনে আসেন সালাউদ্দিন। দাবি, পাট অধিদপ্তরের কর্মকর্তাদের কথায় ভুয়া কৃষক সাজিয়েছেন তিনি। যে পার্ট অফিসার কি বলছে তারা? ওই যে শেষ হয়ে গেছে, হুম বলছে যে এই আমি তো বললাম যে আইডি কার্ড আছে, কিন্তু আমাদের হেদের তো জমি জমা নাই। হুম বললো যে আইডি কার্ড দেন, আপনি নিয়ে কৃষককে দিন। পরে যেমন ওই সাইড আইডি কার্ড আমার সাথে ব্যাগ আছিল, ব্যাগে ছিল, দিয়ে দিচ্ছে। ফেরার পথে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা ছুটে আসেন আমাদের কাছে। দাবি করেন যে সাজানো কৃষকের সন্ধান পেয়েছি আমরা, তা সঠিক নয়। তবে তার এই দাবির সাথে একমত নন স্থানীয়রা। আপনি ইপিআর এর আইডি কার্ডে আপনি মেম্বারের ভাইয়ের নাম্বার কেন? স্যার এটা আমি বলতে পারলাম না। এই সাইফুল সে তো কৃষক না। এই যে শহীদুল সে বিদেশ থাকে, সে কি কৃষক? এই যে আসিফ, এই আসিফের কার্ডের নাম্বার হলো মেম্বারের নাম্বার। এই যে সালাউদ্দিন মেম্বার। কোনো নিয়োগপত্র ছাড়াই পাট অধিদপ্তরে 121 জন কর্মকর্তা কর্মচারী চাকুরি করে যাচ্ছেন, পাচ্ছেন বেতন ভাতাও। এদের কারণেই 134 জনের নিয়োগ ঠেকে আছে। আবার এদের কারণেই অন্য অনেক কর্মকর্তা কর্মচারী পদোন্নতি পাচ্ছেন না। কিভাবে এই 121 সিন্ডিকেট পাট অধিদপ্তরকে জিম্মি করে রেখেছে, চলুন ঘুরে আসি তাদের সদর দপ্তরে। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে পাট অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরও চাকুরিতে যোগ দিতে পারছেন না এই অধিদপ্তরের প্রকল্পে চাকুরি করা 134 জন কর্মকর্তা কর্মচারী। তাদের জায়গা যেহেতু পাট অধিদপ্তরে নেই, তাই তারা অলস সময় কাটান বিভিন্ন পার্কে অথবা নীরব কোনো স্থানে। দিলকুশায় এমন একটি পার্কে ক্রাইম ওয়াচ টিমের সাথে কথা হয় পাট অধিদপ্তরে চাকুরি প্রার্থীদের সাথে। আমাদের নিয়োগপত্রে আছে যে চাকরির 2 বছর পূর্ণ হলেও তাদেরকে স্থায়ীকরণ করা হবে, কিন্তু 2 বছর অদ্যাবধি আমাদের প্রায় আবেদন দেয় আমার প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমার স্থায়ীকরণ হয়নি। আপনারা টোটাল কতজন চাকরি পাচ্ছেন না? 134 জন। এই ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহের পর 28 মার্চ মতিঝিলে পাট অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে ক্রাইম ওয়াচ টিম। ক্রাইম ওয়াচের ক্যামেরা দেখে সবার ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই অধিদপ্তরের বহুল আলোচিত সওগাতুল আলমের কক্ষের সামনে দাঁড়ালাম আমরা। কর্মচারীরা জানালেন তিনি কার্যালয়ের বাইরে আছেন। কিছুক্ষণ পরেই আসলেন সওগাতুল আলম। পরিচয় দেওয়ার পর যখন আমরা তার সাথে কথা বলতে চাইলাম, তখনই তিনি আবারও বাইরে চলে যাওয়ার কথা বলে 4র্থ শ্রেণীর কর্মচারীদের টয়লেটে প্রবেশ করলেন।
আমরা তার জন্য অপেক্ষা করছি দেখে তিনি গাড়ি চালকদের বিশ্রামাগারে প্রবেশ করলেন। সেখান থেকে বের হয়ে যখন দেখলেন যে আমরা তখন অপেক্ষা করছি, তখন তিনি ক্ষেপে গেলেন। আমি ভাই অবৈধভাবে দখল করে আসছি, সব কিছু করে আসছি, আপনি কর্তৃপক্ষের কাছে আলাপ করেন। নিয়োগপত্র ছাড়া কিভাবে চাকুরি করছেন, পুরো পাট অধিদপ্তরকে জিম্মি করে রেখেছেন, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেলে বেগুনে জ্বলে ওঠেন শওকতুল আলম। আপনি এটা বলতে পারেন, আর আপনি আমাকে হুট করে এসে আপনি আমার সঙ্গে কথা বলবেন কেন? আপনি আমার কর্তৃপক্ষ আছে না? আপনি আমার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন না? তো আপনার নিজের। সো হোয়াট? আমার নিজের না, আমার নিজের কোনো, আমি এখানে জব করতে এসেছি, আমার নিজের কোনো সমস্যা নেই। আমি কি নিজে এখানে মানে ইয়ে করে আসছি? আমাকে কর্তৃপক্ষ নিয়োগ দেয়নি। না, তো আপনি আমি কি ইচ্ছে করে আমরা আপনার সাথে কথা বলতে আসছি। নিয়োগ দিতে বলে আপনি আপনার যে কোনো বিষয় আপনি লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে আপনি বলেন। এই কার্যালয়ের আরেক আলোচিত কর্মকর্তার নাম আমিনুল ইসলাম। শওকতুল আলমের জন্য অপেক্ষার সময় করিডোরে তার সাথে দেখা। বললাম তার কক্ষে যাব। তখনই তিনি জানতে চান তার ওখানে কি কাজ আমাদের। পরে যখন তার সন্ধানে চতুর্থ তলায় গেলাম আমরা, তখন আমিনুল ইসলামকে পাওয়া যায়নি তার চেয়ারে। আমিনুল ইসলামের শূন্য চেয়ার থেকে ক্যামেরা যখন বাইরে ঘোরানো হলো, তখন দেখা গেল নিজের কক্ষ থেকে বের হয়ে চলে যাচ্ছেন আরেক আলোচিত কর্মকর্তা জহুরুল ইসলাম। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সে বিষয়ে কথা বলতে চাইলে তিনি মহাপরিচালকের কক্ষে যাওয়ার দোহাই দিয়ে নিচে নেমে যান। শওকতুল, আমিনুল, জহিরুল ইসলাম সহ ১২১ জনের বিরুদ্ধে বহু অভিযোগ, ১৩৪ চাকুরি প্রার্থী। তারা ক্রাইম ওয়াচ টিমকে জানান, প্রকল্পে যখন নিয়োগ দেওয়া হয় তখনই তাদের নিয়োগের শর্ত ছিল প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। পাট অধিদপ্তর সেই শর্ত না মানায় আদালতের দ্বারস্থ হয়েছেন চাকুরি প্রার্থীরা। আদালতের সেই আদেশেরও বাস্তবায়ন করছে না পাট অধিদপ্তর। আমি পাট অধিদপ্তরের উপসি প্রকল্পের একজন কর্মচারী ছিলাম। সেখান থেকে মহামান্য ডিপিপির রায়ের আলোকে আমাদের যে রেভিনিউ খাতে স্থানান্তর কথা ছিল, স্থানান্তর না করায় আমি হাইকোর্টে রিট করি। রিট রায়ের আলোকে এবং মনে করেন যে আমাদের অধিদপ্তরের নিয়োগ আদেশের ফলে যোগদান করি। সেই যোগদানের প্রেক্ষিতে আমাদের স্থায়ীকরণ করার কথা 2 বছরের মধ্যে শিক্ষানবিশকাল 2 বছর পার হয়ে যাওয়ার পর আমরা আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 1.5 বছর হয়ে গেল, চাকরি আমাদের স্থায়ীকরণ করা হয়নি। শওকতুল আলম, আমিনুল ইসলাম, জহুরুল ইসলামরা কেন পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন? চাকুরি প্রার্থীরা জানান, এই শওকতুল আলম পাট অধিদপ্তরের পক্ষে অবস্থান না নিয়ে যারা পাট আইন ভঙ্গ করছে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন, যার কারণে মামলায় হেরে যায় পাট অধিদপ্তর। সাবেক মহাপরিচালকের তদন্তেও সওগাতের অপরাধের প্রমাণ মেলে। তাকে চাকুরিচ্যুতি করার পাশাপাশি 3 দফা সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে। শওকতুল আলম, মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে টাকা পয়সা আত্মসাৎ করেন। এটা যখন জানতে পারেন এবং তাদের পক্ষেও যান, তখন তৎকালীন আমাদের মহাপরিচালক সওদাগর মোস্তাফিজ স্যার, উনি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দেন। এটা কিন্তু বিভাগীয় মামলা আছে, একটু লেখেন টোকেন। এটা হলো সবচেয়ে বড় অপরাধ। এই যে 3টা সুপারিশ করছে, আবার এর সার্টিফিকেট হলো আপনার 3য় শ্রেণী বা সার্টিফিকেট নাই। হ্যাঁ, এই যে এটা সহকারী পরিচালক, লাগে 2nd ক্লাস, যে কোনো সহকারী পরিচালক এর সার্টিফিকেট দেন। আমরা রেভিনিউ খাতের যে জনবল আছি বা আমরা যারা প্রকল্প থেকে রেভিনিউ খাতে যারা আসছি, এই স্থায়ীকরণ করলে ওদের হয়তো নিয়মিতকরণ আর হবে না, এরকম চিন্তা ভাবনা ওদের মাথার মধ্যে আছে। বা আরও রিটকারী যে 134 জন বা 138 জন আছে, তারা আসলে ওদেরকে আর নিয়মিতকরণ হবে না, এইরকম ভুল ব্যাখ্যা ওনারা সবসময় মাথার মধ্যে নিয়ে আমাদের সঙ্গে সবসময় খারাপ বিহেভ করে যাচ্ছে আর কি। শওকতুল আলম, মোহাম্মদ শওকতুল আলম সমন্বয় কর্মকর্তা, উনি এই মামলার বিষয়টা সম্পূর্ণ দেখেন। আইন বিষয়ক দিকটা পাট অধিদপ্তরে উনি সম্পূর্ণ দেখেন। তো উনি আমাদেরকে একটা প্রস্তাব দিলেন, তোমরা যদি কিছু পয়সা করি যদি দিতে পারো, তাহলে পয়সা করির পরিমাণটা হবে, চাইছে 2 কোটি টাকা। ডিজি মহোদয় চাইছে, যদি ডিজি মহোদয়কে যদি 2 কোটি টাকা না দেওয়া হয়, বর্তমান ডিজির নাম হচ্ছে ডক্টর সেলিনা আক্তার, উনি এই 2 কোটি টাকার অফার দিছে যে যত রায় আনো না কেন 2 কোটি টাকা না দিলে এই রায় বাস্তবায়ন হবে না, কোনোভাবে সম্ভব না। শওকতুল আলম আমাদেরকে নিয়ে ব্যস্ত রইলেন যোগাযোগে, এবং সে একথা স্পষ্টভাবে উল্লেখ করলেন যে আপনারা অনেক রায় আনতে পারেন, বা যদি ডিজি স্যারের জেল জরিমানা হয়, কিন্তু ডিজি স্যারের 2 কোটি টাকা না দেওয়া পর্যন্ত
এখানে কলম ধরবেন না। আইন যাচ্ছে, মন্ত্রিসভাতে আইন যাচ্ছে, হাইকোর্টের রায় যাচ্ছে, রিভিউর রায় যাচ্ছে, সব রায় যাচ্ছে, কোনো রায় বাস্তবায়ন হচ্ছে না। আমাদের করার কিছু আছে? আমরা তো পারবো না, আমরা বাতি খাতে পারি, তাই 5 লাখ টাকা দেবো কি কেমনে? সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি অবজ্ঞা করে তারা, এটা বললেই দিতে হবে। শওকতুল আলম আমাকে সরাসরি আমাকে ফোন দিয়ে বা আমার সাথে কথা বলে 30 জনের একটা প্রতিনিধি দল, হ্যাঁ, ওনার কাজীপাড়া, মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া একটা সুপার দোকানে বসে ওনার সাথে মিটিং করা হয়। সেখানে উনি সরাসরি 2 কোটি টাকা দাবি করে, এবং তখন এক পর্যায়ে আমি যখন বললাম আমি উচ্চ আদালতে রায় পেয়েছি, তখন উনি বলছে এরকম রায় বাংলাদেশে অনেক হয়, ঠিক আছে, কিন্তু এখানে টাকা ছাড়া মনে করেন যে এই রায় বাস্তবায়ন করা সম্ভব হবে না। চাকরি করছি 6 বছর, চাকরি করার পরে আজকে 5 বছর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। যারা দীর্ঘদিন ধরে পাট অধিদপ্তরে চাকুরি করছেন তারাও অতিষ্ঠ এই 121 জনের দাপটে। এরা নিজেদের অবস্থান ধরে রাখতে অন্য কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে, যার কারণে ভুক্তভোগীরা এই ভুয়া চাকুরিজীবীদের বিরুদ্ধে পাট মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন। হয়রানির আশঙ্কায় নাম পরিচয় প্রকাশেও ভয় এই কর্মকর্তাদের। এই যারা আছে আমাদের এখন প্রশাসন, তারা কিন্তু এই বিষয়টা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতেছে। কারণ ওরা যদি আসে, ওরা আসলে ওরা এদের চেয়ে, ওরা সরাসরি বৈধ পথে আসছে, ওরা কিন্তু এদের চেয়ে সিনিয়র হবে, স্থায়ী পদে চলে আসবে, ঠিক আছে। এইসব কারণে এরা মূলত ওই বিষয়টাও বাধাগ্রস্ত করার, স্যারদের মিসগাইড করার চেষ্টা করতেছে। স্থায়ী পদগুলো আপনি অস্থায়ী রাজস্ব খাতের লোক দিয়ে চালাচ্ছেন, এবং যাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক নেই, তারা তো সার্বক্ষণিক ডিজিদের মিসগাইড করে এবং এসব কাজ করাচ্ছে। এদের মূল সমস্যা হচ্ছে এদের চাকরির ধারাবাহিকতা নাই এবং এদের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি আছে। কিন্তু এইসব বাইপাস করে তারা নিজেদেরকে মানে স্থায়ী নিয়মিতকরণের জন্য অবৈধভাবে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এতে জনস্বার্থে সরকারের একটা বিরাট আর্থিক ক্ষতি হচ্ছে। যে 121 সংখ্যক জনবলদের পূর্বের চাকরির ধারাবাহিকতা এই সময়কে কর্তব্যকাল হিসেবে গণ্য করার সুযোগ নেই, এবং কর্তব্যকাল হিসেবে গণ্য করার সুযোগ নেই, অথবা অর্থাৎ তাদের চাকরির ধারাবাহিকতা রইল না বলে প্রতীয়মান হয়। এটা পিএসসি তার চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা থেকে তখন বলা হয়েছে যে 121 সংখ্যক জনবলকে পূর্বের চাকরির ধারাবাহিকতা সহ রাজস্ব খাতে স্থানান্তর করে পদায়ন করা হয়েছে, সেটা বিধিসম্মত হয়নি। পাট অধিদপ্তরের 121 কর্মকর্তা কর্মচারীর গল্প জানে সবগুলো মন্ত্রণালয়, শুধু চিঠি চালাচালি করেই বছরের পর বছর কেটে যাচ্ছে। আর এর কারণে অন্ধকার অতল গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে চাকরিপ্রার্থী 134 জনের ভবিষ্যৎ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে পাট অধিদপ্তরের 121 কর্মকর্তা কর্মচারীর নিয়োগপত্র নেই। তারা রাজস্ব খাত থেকে বেতন ভাতা পেতে পারে না, এমন চিঠি চালাচালি চলছে যুগ ধরে। তাহলে বেতন ভাতা হচ্ছে কিভাবে? সেগুনবাগিচা মহা হিসাব রক্ষকের কার্যালয় থেকে তাদের বেতন অসম্মতি জ্ঞাপন করে একাধিক কোয়ারি অধিদপ্তরকে জানতে চাইছে যে এই প্রয়োজনীয় কাগজপত্র চাইছে। সেখানে যারা যে কাগজপত্র দিচ্ছে সেখানে মনে করেন যে সম্পূর্ণ কাগজ দেখাইতে পারে নাই, সেটা এখানে চিঠি আছে। এবং সর্বশেষ 2000 সম্ভবত 28 জুন 2022 সালে অর্থ মন্ত্রণালয় অর্থ অনুবিভাগ থেকে একটা চিঠি দেয় পাট অধিদপ্তরকে, যে এদের বেতন ভাতা মনে করেন যে কেন বন্ধ করা হবে না, অসম্মতি জানায় তাদেরকে পত্র প্রেরণ করা হয়। যেহেতু নিয়োগ নিয়ে তাদের মনে করেন বিভিন্ন অবৈধ বা অসঙ্গতি আছে। শওকতুল আলম এবং সহকারী পরিচালক পারসন আমিনুল ইসলাম, এই দুজনের সিন্ডিকেটের মাধ্যমে যে কোনো মহাপরিচালক আসুক বা ডাইরেক্টর আসুক, তাদেরকে ম্যানেজ করে তারা এইভাবে বেতন ভাতা এবং সুযোগ সুবিধা নিচ্ছে। এবং অধিদপ্তরের একটা অস্থায়ী খাত আছে, অস্থায়ী রাজস্ব একটা খাত আছে, সেখানে ভূতাপেক্ষভাবে অস্থায়ীভাবে তারা মনে করেন যে তাদেরকে দিয়ে কাগজপত্র বানায় বেতন ভাতা গ্রহণ করছে, যেটার সরকারি কোনো বিধিবিধান বা লিগ্যালিটি নেই। এমন প্রশ্নের উত্তর খুঁজতে ক্রাইম ওয়াচ টিম সেগুনবাগিচায় হিসাব ভবনে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত বিভাগে কথা হয় কর্মকর্তাদের সাথে। নিয়োগ না পেয়েও কিভাবে পাট অধিদপ্তরের 121 কর্মকর্তা বেতন ভাতা পাচ্ছেন সেটি জানে অর্থ মন্ত্রণালয়, বললেন এই কর্মকর্তা। এই বিষয়টা মূলত ডিপার্টমেন্টাল বিষয়, আমরা তো তাদের বেতন বন্ধ করতে পারবো না।
মনে করেন বেতন বন্ধ করতে হলে ডিপার্টমেন্টাল বিষয়, ওনারা বন্ধ করবে। মানে ওইখানকার ডিজি অফিস এবং মিনিস্ট্রি বন্ধ করবে। আমরা তো স্টেক হোল্ডারদের বেতন বন্ধ করতে পারি না, হয়ে যাবে। এখন অ্যাকাউন্টস অফিসের কোনো মুখ্য ভূমিকা নেই এই বিষয়ে আমাদের কোনো মুখ্য ভূমিকা নেই। তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করছেন এসএম মোর্শেদ হোসাইন। ফাইলটা আমার কাছে না, প্রশাসনের কাছে, আমাদের আরেকজন অফিসার আছে ওনার কাছে। ওনার নাম হচ্ছে মোর্শেদ সাহেব। আমরা তার কক্ষে যাওয়ার পর কাজের অজুহাতে বের হয়ে যান তিনি। পরে জানতে পারি তদন্তের ভার পড়েছে জাকির হোসেনের কাছে। কক্ষের বাইরেই তাকে পেয়ে যাই আমরা। তোর দায়িত্ব দিয়েছি আমরা কোথায় গিয়েছি শহীদুল ইসলাম মোল্লা সাহেবকে দিয়েছি। আপনি ওনার সাথে কথা বললে কিন্তু শহীদুল ইসলাম মোল্লা সাহেব টোটাল অভিযোগপত্রটা তাকে দেওয়া হয়েছে এবং তাকে এটা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। উনি বলতে পারবে এটার অগ্রগতির এক সর্বশেষ কথা। তিনি জানান, তদন্তের দায়িত্ব এখন শহীদুল ইসলাম মোল্লার। তিনি সরাসরি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে জানান, 121 জনের চাকুরির ব্যাপারে 21টি তথ্য চাওয়া হয়েছে। তবে সেই সব তথ্য দিতে গড়িমসি করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এখানে মাত্র 3টা কাগজ পাওয়া গেছে, 21টার মধ্যে আর 18টা নয়। এটা লিখলাম 9 তারপরে দেখেন আছে 2-2তে আবার বলা হলো যে এই মধ্যে আবার দেওয়ার জন্য, কিন্তু ওনারা কাগজপত্র দিচ্ছে না, সব ওরা আনতে পারতেছে না। ওইটা তো তাদের ডকুমেন্ট। পাট অধিদপ্তরে ওনারা চিঠি লিখছে, দিছে না আপনাদেরকে? পাট অধিদপ্তর বলছে যে আমাদেরকে লিখবে না, মিনিস্ট্রির মাধ্যমে লেখেন। দেখেন সচিবকে ওনারা চিঠি লিখছে, তাও দিচ্ছে না। নিয়োগ ছাড়া পাট অধিদপ্তরে চাকুরি করে যাওয়া 121 কর্মকর্তা কর্মচারীর মধ্যে 53 জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। তাদের নিয়োগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে সরকারি কর্ম কমিশনের কাছে। প্রথমে 13 জনের নিয়োগ ঠিক থাকার কথা বলা হলেও সেই 13 জন সহ মোট 53 জনের নিয়োগের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন রয়েছে বলে জানায় সরকারি কর্ম কমিশনের কর্মকর্তারা। সেজন্য নতুন করে চিঠি ইস্যু করা হয়েছে। পিএসসিতে যে অংশটা আসছে নিয়মিতকরণের জন্য কিছু ঘাটতি আছে, ওনারা সেটা কোয়ারি দিচ্ছে এবং এইখানে আমাদের পিএসসিতে ডেজিগনেটেড চেকলিস্ট আছে। চেকলিস্ট পুরাটা কভার না করলে এখান থেকে সে কিছুই হবে না। ওদের তো টোটাল 121 জন বেশি, কিন্তু ওর মধ্যে 53 জন আমাদের কাছে পাঠাইছে। 13 জনের আছে, 40 জনের বাছাই কমিটি এ পর্যন্ত পাইনি। পাট অধিদপ্তরের 121 কর্মকর্তা কর্মচারীর বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য চাওয়া হয় সচিব আব্দুর রউফের কাছে। বিষয়টি যেহেতু অধিদপ্তরের, তাই এই প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে বক্তব্য নেওয়ার পরামর্শ সচিবের। মহাপরিচালক ডক্টর সেলিনা আক্তারের কার্যালয়ে গেলে কোনো বক্তব্য দেবেন না বলে জানান তিনি। আমি এই মুহূর্তে দর্শক, এরকম আজগুবি কাণ্ড চলছে খোদ সরকারি দপ্তরে। তাই এসব বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এই ঠিকানায় এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।